নমস্কার। প্রয়াসের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমরা একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি হচ্ছে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত আবহমান যে কবিতাটি রয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, সেই কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। কবিতার লাইন ধরে ব্যাখ্যা করব, অর্থ জানব এবং সামগ্রিক কবিতাটার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা তোমাদের সামনে আমি উপস্থাপনা করার চেষ্টা করব। চলো সরাসরি আমরা মূল কবিতায় চলে যাই। আবহমান শব্দটার অর্থ কি বলতো? যা চিরকালীন, চিরকাল ধরে একইভাবে বহমান, যা অর্থাৎ যা চিরকালীন সত্য, যার কোনো পরিবর্তন নেই, যা চিরাচরিতভাবে একই প্রথায় বা একইভাবে যেটা চলে আসছে, সেটাই হচ্ছে আবহমান। আবহমান কাল ধরে চলে আসা কোনো প্রথা বা যা চিরদিন ধরে একইভাবে চলে আসছে, তেমনই কোনো বিষয় নিয়ে কবি এখানে আলোচনা করেছেন। প্রথমেই বলে রাখবো, যেহেতু কবিতা, এই কবিতার কিন্তু বিভিন্ন রকম ব্যাখ্যা তোমরা বিভিন্ন জায়গায় পাবে। তো আমার যে ব্যাখ্যাটা সঠিক মনে হয়েছে আমি সেইভাবেই তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে আবহমান কি অর্থে কবি বলেছেন, আগে একটু শুরু করি, তারপর তোমাদের আমি বুঝিয়ে বলছি। কবি বলেছেন, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। কাউকে সম্বোধন করছেন যে এবং অবশ্যই তুই বলে সম্বোধন করছেন, তাই তিনি বলেছেন যে তুই গিয়ে উঠানে দাঁড়া, যে লাউ মাচাটা রয়েছে তার পাশে দাঁড়া। লাউ মাচা অর্থাৎ তোমরা হয়তো নিশ্চয়ই, যাদের একটু গ্রামের দিকে বাড়ি বা অনেক সময় হয়তো শহরাঞ্চলেও খুব কম চোখে পড়ে, কিন্তু দেখা যায় যে যেই ধরনের লাউ কুমড়ো জাতীয় যে লতানো গাছগুলো রয়েছে, সেগুলোকে বাঁশ দিয়ে মাচা তৈরি করে তার ওপরে চাষ করা হয়। তো কবি এখানে কাউকে বলেছেন যে তোর বাড়িতে যে লাউ মাচা রয়েছে সেই লাউ মাচার পাশে গিয়ে দাঁড়া, কারণ সেখানে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। সেখানে ওই লাউ মাচা থেকে, লাউ গাছ থেকে ছোট্ট একটা ফুল এখনো দুলছে সন্ধ্যার বাতাসে। অর্থাৎ আহ এখানে প্রথম তোমাদের মনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কাকে বলছেন। সাধারণত আমার কবিতাটি পড়ে যেটা মনে হয়েছে যে আমরা যারা, আমাদের মধ্যে অনেকেই আছেন বা তোমাদেরও হয়তো পরিচিত এমন অনেকে আছেন যারা প্রবাসী বাঙালি, যারা কর্মসূত্রে বা শিক্ষার ক্ষেত্রে বা যে কোনো কাজের জন্য তারা নিজের পল্লী বাংলার বাড়ি ছেড়ে দূর দূরান্তে বিদেশে বা শহরাঞ্চলে পাড়ি দিয়েছেন। তাদেরকে কবি এই কবিতার মাধ্যমে আহ্বান জানিয়েছেন। দেখো, যে যেই কাজেই বাইরে যাক না কেন, তার কিন্তু বাড়ির প্রতি একটা টান থাকবেই। এটা চিরাচরিত ভাবে চলে আসছে, এটা শাশ্বত, এর চেয়ে বড় সত্যি আর কিছু নেই। বাড়ির প্রতি মানুষের যে টান, মানে আমাদের নারীর টানের মতন। তো এখানে কবি এটাই বোঝাতে চেয়েছেন, সেই সমস্ত প্রবাসী বাঙালিদেরকে ঘরে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন যে তোর যে বাড়ি, তার সেই বাড়ি থেকেই তো সে কর্মসূত্রে বাইরে গেছিল। তাই কবি বোঝাতে চেয়েছেন তার বাড়ি সেই আগের মতোই রয়েছে, সেখানে সেই লাউ ফুল এখনো রয়েছে, লাউ গাছ, সেই গাছ থেকে ফুল এখনো দুলছে, এবং এরই সাথে এই যে লাউ গাছ, লাউ ফুল দোলা, সন্ধ্যার বাতাস, একটা সুন্দর গ্রাম্য পরিবেশ আমরা এখানে, মানে পল্লী বাংলার একটা সুন্দর রূপ ফুটে উঠেছে এই লাইনগুলোর মধ্য দিয়ে। এরপর কবি বলেছেন যে কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। এখানে কেউ এসেছিল অনেক বছর আগে, যে নিবিড় অনুরাগে, অর্থাৎ নিবিড় মানে গভীর অনুরাগ অর্থাৎ ভালোবাসা, সে নিবিড় অনুরাগে তার এই ঘরটা বেঁধেছিল। সে কেন? আমরা প্রত্যেকে যখন নিজেদের বাসা বা বাড়ি তৈরি করি, তখন কি করি? প্রচন্ড ভালোবাসা দিয়ে নিজেদের এই বাড়িগুলোকে আমরা তৈরি করি, কারণ যেটা আমাদের বাসস্থান, সেটাকে আমরা মনের মতো ভালোবাসা দিয়ে, মনের যতটা আমাদের সম্ভব সমস্তটা উজাড় করে দিয়ে গভীর ভালোবাসায় আমরা আমাদের বাড়িটা তৈরি করি, কারণ এটাই আমাদের বাসস্থান। দিন শেষে আমরা এখানেই থাকি, এটাই আমাদের শান্তির আশ্রয়। একটা পাখিও কিন্তু তার বাসা, যে পাখির যে বাসা থাকে, সেটা কিন্তু খুব সূক্ষ্মভাবে তার গভীর যত্নে সেই বাসা সে তৈরি করে।
তো এখানে এই প্রবাসী বাঙালিও কিন্তু গভীর অনুরাগেই তার বাড়িটি তৈরি করেছিল। পরবর্তীতে সে কর্মসূত্রে বা কাজের জন্য তাকে চলে যেতে হয়েছে এখান থেকে। তাই কবি বলেছে যে কেউ তো এখানে এসেছিল অনেক বছর আগে, সেও গভীর ভালোবাসা দিয়েই বাড়িটি তৈরি করেছিল। কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, অর্থাৎ এই যে যাওয়া আসা, কর্মসূত্রে আমরা যাই, কিন্তু আবার নিজেদের কাজ ছেড়ে যে ফিরে আসার টান বা ফিরে আসার এই প্রথা, এটা কিন্তু চিরাচরিত সত্য, বা এটা আবহমান কাল ধরেই চলে আসছে। এই যাওয়া আসা এভাবেই চলছে, জগতের গতি এভাবেই চলছে, সবকিছু তার এই যাওয়া আসা কোনোটাই শেষ হচ্ছে না, যাচ্ছে তারা আবার ফিরেও আসছে। তাই বলছে যে এখানে কেউ এখান থেকেই হারিয়ে গিয়ে সে আবার এখানেই ফিরে এসেছে। কেন ফিরে এসেছে তার একটা কারণ মানে উত্তরও তিনি দিয়েছেন যে এখানে ফিরে আসার একটা কারণও রয়েছে। সেটা হচ্ছে এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবেসে। যে এখান থেকে চলে গেছিল তার কিন্তু এই বাড়ির প্রতি, এই নারীর টান, যেটা এই বাড়ির প্রতি টানটা সে বিদেশে গিয়ে অনুভব করেছে। হ্যাঁ, সে আসতে পারেনি বিভিন্ন কাজের চাপে, কিন্তু তার সেই টান রয়েই গেছিল। তাই বলেছে এই বাড়ির প্রতি তার যে ভালোবাসা, এই মাটি, হাওয়া, এই সমস্ত কিছুর প্রতি ভালোবাসার টানে সে ফিরে আসতে বাধ্য হয়েছে বা ফিরে এসেছে। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এই যাওয়া আসা কোনোটাই ফুরোয় না। এটা আগেও ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও, হয়তো নয়, থাকবেই। এটা থাকবেই, এটা থাকতেই হবে, এটাই তো আবহমান কাল ধরে চলছে। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। যারা রূপকথার গল্প পড়ো বা ছোটবেলাতে পড়েছো, তারা এই লাইনটার সাথে, এই পার্টিকুলার এই লাইনটার সাথে ভীষণভাবে পরিচিত। বিশেষ করে রূপকথার ঠাকুমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, যে গল্পের বইগুলো রয়েছে, সেই গল্পের শেষে, বা যারা সিরিয়ালে দেখেছো ঠাকুমার ঝুলি, সেখানটায় আমরা দেখতাম গল্পের শেষে ঠাকুমা বলতেন, বা গল্পের যারা বইতে পড়েছো, লেখা গল্প পড়েছো, তারা দেখবে শেষেই লেখাটি থাকে যে আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো, অর্থাৎ আমার গল্প শেষ হলো এবং নোটে গাছটা মুড়িয়ে গেল। এই নোটে গাছ মুড়ানো হচ্ছে শেষ হয়ে যাওয়া বা সমাপ্তির প্রতীক। কিন্তু কবি এখানে তার কবিতায় কিন্তু পুরোপুরি একটা বৈপরীত্য টেনে বলেছেন যে নোটে গাছটা বুড়িয়ে উঠছে কিন্তু মুড়িয়ে যাচ্ছে না, অর্থাৎ নোটে গাছটা বড় হচ্ছে, বৃদ্ধ হচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, বুড়িয়ে যাচ্ছে, কিন্তু মরে যাচ্ছে না। তার মানে এই যে প্রবাসীরা যারা বাইরে গেছেন তাদের ফিরে আসার এই কথাটা শেষ হচ্ছে না, তাদের এই টানটা, ফিরে আসার বাসনা, বাড়ির প্রতি ভালোবাসা, এটা কিন্তু শেষ হচ্ছে না। তাই বুড়িয়ে যাচ্ছে কিন্তু মুড়িয়ে যাচ্ছে না, অর্থাৎ সমাপ্তি হচ্ছে না, এটা ছিল, আছে এবং থাকবে। পরবর্তী প্যারায় কি বলেছে চলো দেখে নিই। আবারও কবি একই কথা বলেছেন, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এটার ব্যাখ্যা আমি আগেও করেছি। তিনি আবারও সেই প্রবাসীদের বলেছেন যে বাড়িতে ফিরে যা, বাড়িতে ফিরে গিয়ে তোর সেই লাউ মাচা যেমন ছিল তেমনটাই রয়েছে, সেখানে আজও ছোট্ট ফুল দুলছে, একইভাবে দুলছে। ফিরে যা, বাড়িতে গিয়ে দাঁড়া, এবং বাড়ি গেলে যে মানে শান্তিটা পাওয়া যায়, কবি এখানে সেটার কথাই নির্দেশ করেছেন যে বাড়ি, পল্লী বাংলার যে স্নিগ্ধ প্রকৃতি তা কিন্তু আজও একই রয়েছে, শুধু হয়তো মানুষটা নেই, কিন্তু মানুষটার ফিরে আসার বাসনাটাও যেমন রয়েছে, এবং বাড়ির সমস্ত প্রাকৃতিক পরিবেশ যা যেমন ছিল সবটাই একরকম রয়েছে। তাই কবি বারবার সেই প্রবাসীকে, এবং এই কবিতায় কিন্তু কবি নিজেও হয়তো একজন এই প্রবাসী বাঙালির প্রতিনিধি হয়েই কবিতাটা লিখেছেন, তাই তিনি তাদের ভেতরের যে কষ্ট, বাড়িতে না ফেরার যে যন্ত্রণা, এটা কবি নিজে বুঝতে পেরেছেন বলেই কিন্তু তার এই আহ্বান। পরবর্তীতে তিনি কি বলেছেন চলো দেখে নিই। ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা। তার যাওয়া আসা কিছুই ফুরোয় না, এবং তার সাথে আরো একটা জিনিস ফুরোয় না, একগুয়ে। একগুয়ে শব্দটার অর্থ হচ্ছে একরোখা বা জেদি। যারা খুব একরোখা বা জেদি হয় তাদেরকে একগুয়ে বলা হয়। এখানে একগুয়ে বলতে সেই সমস্ত প্রবাসী মানুষদের বোঝানো হচ্ছে যে তার এই একগুয়ে মনোভাব, কিসের মনোভাব? বাড়ি ফেরার প্রতি তার যে একরোখা মনোভাব, সে ফিরবেই, তার বাড়ির প্রতি টান,
এটাকেই বলছে তার বাড়ি ফেরার এই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, বাড়িকে দেখার জন্য যে আমরা পিপাসা শুধু যে জলের ক্ষেত্রেই বা জল পানের জন্যই হয় তা নয়, এখানে কবি অন্যভাবে পিপাসাকে ব্যবহার করেছেন, যে বাড়িকে দেখার জন্য যে পিপাসা, বাড়িতে ফিরে আসার জন্য, বাড়ির সেই স্পর্শ পাওয়ার জন্য, সেই নিজের গৃহসুখ পাওয়ার যে পিপাসা, সেই পিপাসাটাকে এতটাই পিপাসা, এতটাই টান বাড়ির প্রতি, যে সেই তাই পিপাসাকে দুরন্ত বলে সম্বোধন করেছেন, যে একগুঁয়ের বাড়ি ফেরার প্রতি পিপাসাটা অত্যন্তই দুরন্ত। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। খুব সুন্দর দুটো লাইন কবি নিজের কল্পনার মাধুর্য মিশিয়ে লিখেছেন, যে সারা দিন সেই প্রবাসী যে হয়তো বাড়িতে ফিরতে পারছে না, সে সারা দিন আপন মনে, সে তো সশরীরে আসতে পারছেন না বাড়িতে, সে আপন মনে সেই পল্লী প্রকৃতির ঘাসের স্পর্শ, যেন ঘাসের গন্ধ সে মাখছে, সে পাচ্ছে ঘাসের গন্ধ, যেটা তার বাড়িতে রয়েছে, সেখানে হয়তো নেই, কিন্তু আপন মনে সেই কল্পনা করে নিচ্ছে, এবং সারাটা রাত সে তারায় তারায় নিজের মনের মতো করে স্বপ্ন আঁকছে, বাড়ি ফিরে আসার স্বপ্ন, বাড়ির মানুষদের, কাছের মানুষদের ফিরে পাওয়ার স্বপ্ন, নানান রকম স্বপ্নের জাল সে মনে মনে কিন্তু বাইরে থেকেই বুনছে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এই স্বপ্ন দেখা, এই বাড়ির প্রতি টান কোনোটাই ফুরোয় না, এবং নোটে গাছটা যদিও বুড়িয়ে যাচ্ছে কিন্তু মুড়িয়ে যাচ্ছে না, অর্থাৎ বাড়ি ফেরার এই টান, এই স্পৃহা, এই বাসনা, বাড়ির প্রতি ভালোবাসা কোনোটাই সমাপ্ত হওয়ার নয়। আবারও কবি বলেছেন যে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। পুনরায় একই লাইন, যে আবারও তিনি বাড়িতে যেতে বলছেন, লাউ মাচার পাশে দাঁড়াতে বলেছেন, এবং সেই ফুল আজও দুলছে। সেই প্রকৃতির স্পর্শ নিতে কবি বারবার আহ্বান জানিয়েছেন প্রবাসীদের। নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। এই যে প্রবাসী যারা, তারা যে আসতে পারছে না বাড়িতে, এই যন্ত্রণা তার ভেতরে গভীরভাবে গেঁথে গেছে, সে তো আসতে পারছে না, তার এই যন্ত্রণা নিচ্ছেও না, তার কষ্টটা নিচ্ছে না, এবং তার দুঃখটা বাসি হয় না। বাসি কোন জিনিস হয়? সাধারণত খাবার দাবারের ক্ষেত্রে আমরা বাসি শব্দটা ব্যবহার করি, যে আজকের কোনো রান্না যদি আমরা কাল পর্যন্ত রেখে দিই, তাহলে কালকে আমরা সেই রান্নাটাকে বলবো বাসি রান্না, মানে যেটা আর টাটকা নেই, যেটা আগের গতকালই হয়ে গেছে, আজকে আর সেটার মধ্যে টাটকা বা সতেজ ভাব থাকছে না। কিন্তু কবির বাড়িতে না ফেরার যে যন্ত্রণা, সেটা সবসময় সতেজ থাকে, কারণ সে কোনো, এটা বাসি হয় না, প্রতিনিয়তই তার মধ্যে এই দুঃখটা তৈরি হচ্ছে, তাই এটা বাসি হওয়ার কোনো সুযোগ আর নেই, এটা প্রতিনিয়তই তার মধ্যে ঘিরে রয়েছে এই যন্ত্রণাটা, এই দুঃখটা। তাই বলেছে তার দুঃখ কখনোই বাসি হয় না, এটা নিত্য নিয়তই চলছেই তার মধ্যে। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, কিন্তু তার বাড়ি আসার প্রতি এই যে একটা পজিটিভ সাইন এখানে কবি দেখিয়েছেন, যে এখানে কুন্দ ফুলের হাসি বলতে তার মনের মধ্যে যে বাড়ির প্রতি একটা হ্যাঁ সূচক ইঙ্গিত, যে সে হ্যাঁ বাড়ি ফিরবে, সবকিছু সেরে, সব মানে তার যে পারিপার্শ্বিক কাজের চাপ সেরে নিয়ে সে যে বাড়ি ফিরবে, তাই এত দুঃখ থাকলেও তার মনে কোথাও যেন কুন্দ ফুল হেসে যাচ্ছে। এখানে কুন্দ ফুলের হাসিকে একটা মানে কি বলবো, একটা পজিটিভ ইঙ্গিত হিসাবে দেখানো হয়েছে, যে এত কিছু তার দুঃখ যন্ত্রণার মধ্যেও কুন্দ ফুলের হাসিটা কিন্তু রয়েছে, যেটা তার ভালোবাসার প্রতীক, তার বাড়ির প্রতি ভালোবাসার প্রতীক হিসাবে তার ওই কুন্দ ফুলের হাসি কিন্তু তার মন থেকে হারাচ্ছে না, কারণ সে জানে সবকিছু সামনে সে নিশ্চয়ই বাড়িতে ফিরতে পারবে। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। তেমনি করেই সূর্য ওঠে, অর্থাৎ আগে ঠিক যেইভাবে সূর্য উঠতো, আজও কিন্তু সেইভাবেই সূর্য উঠছে, আবার আজও সেইভাবেই সূর্য অস্ত গেলে ছায়া নামছে। আবার ছায়া যখন নামে তখন কিন্তু এই সন্ধেবেলায় নদীর পাড় থেকে ঠান্ডা একটা শীতল হাওয়াও ভেসে আসছে, যা আগে হতো তা আজও হচ্ছে, আজও রয়ে গেছে, এগুলো একটাও ফুরোয়নি, সব আগের মতো রয়েছে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, প্রাকৃতিক
যে আমাদের পারিপার্শ্বিক যে ঘটনাগুলো যা আগে ঘটতো, সূর্য ওঠা, সূর্য ডুবে যাওয়া আগে ঘটতো, আজও হচ্ছে, এগুলো কখনো শেষ হবার নয়। এগুলো আবহমান কাল ধরে চলেছে, চলছে এবং চলবে। সেই দিকেই ইঙ্গিত করে কবি বলেছেন যে যা আগে হতো সেই সবটা, সূর্য ওঠা, সূর্য ডুবে যাওয়া, সন্ধ্যার সময় হাওয়া, নদীর ধারের হাওয়া যে বয়ে আসতো, একটা সুন্দর শান্ত পরিবেশ, মানে সন্ধেবেলার গ্রাম বাংলায় যে সুন্দর একটা শান্ত পরিবেশ, সেটাই এখানে কবি ফুটিয়ে তুলেছেন। যে এগুলো যেগুলো আগে হতো তা কিন্তু এখনো হয়, সব রয়েছে, কোনোটাই ফুরিয়ে যায়নি, কোনোটাই ফুরবেও না। নোটে গাছটা বুড়িয়ে উঠলেও মুড়িয়ে যাচ্ছে না, আবারও সেই একই কথা, নোটে গাছ বুড়িয়ে যেতে পারে কিন্তু মুড়িয়ে যাবে না। অর্থাৎ প্রবাসীর বাড়ি আসার যে পিপাসা, সেটা কখনোই থামবে না, বাড়ির প্রতি টান কখনোই এটা ফুরোবার নয়। শেষ স্ট্যান্ডায় আমরা দেখতে পাচ্ছি আবারও সেই লাইন, যে যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে, এই অবধি আগের মতোই আছে। শেষে একটা ছোট্ট পরিবর্তন রয়েছে, সেকেন্ড লাস্ট লাইন যেটা, সেটাতে এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ এই যে এখনো, এই কবিতাটা, মানে আমি এতক্ষণ ধরে অনেকবারই বলেছি এই শব্দটা, কিন্তু এখানে কিন্তু কবি নিজেও পরিষ্কার বলে দিয়েছেন যে আগে যা ছিল, হ্যাঁ হয়তো মানুষটা এখন নেই, কিন্তু প্রত্যেকটা জিনিস এখনো আগের মতোই রয়েছে, কোনোটাই পরিবর্তন হয়নি। তুমি যেমন তোমার বাড়িকে রেখে গেছো, তোমার বাড়ি কিন্তু এখনো তেমনই রয়েছে। যেই লাউ গাছটা ছিল সেই লাউ গাছ আজও রয়েছে, এবং সেই লাউ গাছে যে ফুল ফুটতো সেই ফুল কিন্তু এখনো সন্ধ্যার বাতাসে দুলে যাচ্ছে। তো এই ছিল আমাদের আবহমান কবিতার সম্পূর্ণ ব্যাখ্যা। আমি কিছু শব্দের অর্থও তোমাদের বলে দিলাম। কবিতাটি বুঝতে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে, কোনো শব্দের অর্থ, কোনো লাইনের অর্থ বুঝতে সমস্যা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তীতে কোন গল্প বা কবিতা থেকে ভিডিও তোমরা চাও সেটাও জানিও। কোনো প্রশ্ন থাকলে সেটাও জানিও। স্ক্রিনে আমার ফোন নাম্বার তো রয়েইছে। যদি ব্যক্তিগতভাবেও আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, ফোন নাম্বারের থ্রুতে হোয়াটসঅ্যাপ বা কল করেও যোগাযোগ করতে পারো। কোনো সমস্যা থাকলে জানাবে, কোন ভিডিও আসলে ভালো হয় সেটা জানাবে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং তোমাদের যারা একই ক্লাসের বন্ধু বান্ধবী রয়েছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। পরবর্তী আরও কোনো গল্প বা কবিতার আলোচনা নিয়ে খুব শীঘ্রই আসছি। দেখা হচ্ছে আবারও।